আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা শুরু করতে যাচ্ছি এমএস ওয়ার্ডের এসেনশিয়াল ট্রেনিং। এই কোর্সে আমরা শিখব কিভাবে এমএস ওয়ার্ড ওপেন করতে হয়, কিভাবে একটি পেজ ফরম্যাটিং করতে হয়, কিভাবে টেক্সট ফরম্যাটিং করতে হয়, কিভাবে ইমেজ এবং টেবিল ব্যবহার করতে হয়, কিভাবে প্রিন্ট ফরম্যাটিং করতে হয়, ফাইনালি একটি পেজকে কিভাবে প্রিন্টের জন্য রেডি করে সেভ করতে হয় ও প্রিন্ট দিতে হয়। পুরো কোর্স জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ এমদাদুল্লাহ। ইনশাআল্লাহ আমাদের এমএস ওয়ার্ডের এসেনশিয়াল ট্রেনিং শুরু হবে কোরআনুল কারীম তিলাওয়াতের মধ্য দিয়ে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু يعلمون فإذا ركبوا في الفلك دعوا الله مخلصين له الدين فلما نجاهم إلى البر إذا هم يشركون صدق الله العظيم। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি কোরআনুল কারীম থেকে এজন্যই তেলাওয়াত করেছি যে আমরা মুসলমান, আমাদের প্রতিটি কাজ যেন কোরআনুল কারীম তেলাওয়াতের মাধ্যমেই শুরু হয়। এই মেসেজটি নতুন প্রজন্মকে দেওয়াই আমার উদ্দেশ্য ছিল। আমরা প্রত্যেকেই আশা করি প্রতিটি কাজ শুরু করার পূর্বে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত দিয়ে শুরু করব, তাহলে আল্লাহ তাআলা আমাদের কাজের মধ্যে অসীম বারাকাহ দান করবেন। তো আমরা কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই কম্পিউটার স্ক্রিনে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন আমার ডেস্কটপের স্ক্রিনের মধ্যে এখানে রয়েছে কয়েকটি সফটওয়্যার আইকন। এর মধ্যে এটি হচ্ছে আমাদের এমএস ওয়ার্ড সফটওয়্যার আইকন। আমরা প্রথম কাজ করব সেটি হচ্ছে ওয়ার্ড আইকনের মধ্যে আমরা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর আমাদের সামনে একটি উইন্ডো ওপেন হবে। এই উইন্ডোটি ওপেন হওয়ার পর আমরা এই যে এখানে লেখা আছে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, এই ব্ল্যাঙ্ক ডকুমেন্টের মধ্যে আমরা ক্লিক করব। ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের এই একটি পেজ আমাদের সামনে ওপেন হয়ে গিয়েছে। প্রথমে একটা কাজ করে নিতে হবে, সেটি হচ্ছে উপরে দেখতে পাচ্ছেন এই যে এখানে মেনু বার, আমার মাউস যেখানে আছে এটা মেনু বার। মেনু বারের মধ্যে আমরা এখন হোমের মধ্যে আছি। এরপরে দ্বিতীয় অপশন হচ্ছে ইনসার্ট, তারপরে ডিজাইন, তারপরে লেআউট। এই লেআউটে যাব আমরা। লেআউটে যাওয়ার পর এই একটি অপশন, এর একটি অপশন, এর একটি অপশন, এই অপশনগুলো আমরা পুরা করব। তাহলে আমরা চলে যাই আমাদের প্রথম অপশন মার্জিন। এটির নাম হচ্ছে মার্জিন। অর্থাৎ আমরা একটা কাগজের মধ্যে যখন কোনো কিছু লিখি তখন আমরা কিভাবে লিখি, এইভাবে মার্জিন দিয়ে দিই কাগজটাকে। উপরের থেকে এভাবে একটা মার্জিন দিয়ে দেই, নিচে এভাবে একটা মার্জিন দিয়ে দেই, এভাবে একটা মার্জিন দিয়ে দেই।
ঠিক এই কাজটাই মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে আমরা যদি করতে চাই এই জিনিসটা, তাহলে আমরা এই মার্জিনের মধ্যে ক্লিক করে এখানে যে অপশনগুলো শো করছে এখান থেকে যে কোনো একটা মার্জিন আমরা সিলেক্ট করে দেব। আমরা যদি এই মার্জিনটা সিলেক্ট করি তাহলে আমাদের এই লেখা কিন্তু এখান থেকে শুরু হবে। আমি যদি কোনো কিছু লিখি এখানে, তাহলে লেখা কিন্তু আমার এখান থেকে শুরু হয়েছে, লেখা কিন্তু এখান থেকে শুরু হয়নি, এখান থেকে শুরু হয়েছে। তার মানে আমরা মার্জিন যেটা দিয়েছি তার মধ্যে এতটুকু পরিমাণ ফাঁকা, তারপরে লেখা শুরু। বুঝে আসছে? এরপরে আমরা যদি চাই না আমরা এই আমাদের মার্জিনটা এখান থেকে শুরু হবে না, আমরা আরো মার্জিনের বাইরে খালি জায়গা আরো কম রাখতে চাই, তাহলে আমরা আবার মার্জিনে চলে যাব। মার্জিনে গিয়ে আমরা এই ন্যারো আইকনটি ক্লিক করব। ন্যারোতে ক্লিক করার সাথে সাথে দেখুন আমাদের এই মার্জিনটা এখান থেকে নিয়ে এখানে চলে এসেছে। তাহলে এখানে যখন চলে আসছে, এবার যদি আমরা কোনো কিছু লিখি তাহলে এবার আমাদের লেখাটা খুব সুন্দরভাবে খুব কম জায়গা বাম পাশে খালি রেখে তারপরে লেখাটি শুরু হয়েছে। প্রথম অপশন আমরা পুরো করেছি, এখন দ্বিতীয় অপশনটি পুরো করব। দ্বিতীয় অপশনটি হলো ওরিয়েন্টেশন, অর্থাৎ আমাদের এই পেজটা এখন উপরে নিচে শো হয়ে আছে, কিন্তু আমরা যদি এটিকে ডানে বামে করতে চাই তাহলে এই যে ল্যান্ডস্কেপ এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের পেজটি ডানে বামে হয়ে গিয়েছে। আবার যদি আমরা উপরে নিচে করতে চাই, আবার ওরিয়েন্টেশনে গিয়ে এভাবে উপরে নিচে করে ফেলতে পারি। 3 নাম্বার হচ্ছে আমাদের এখানে সাইজ, অর্থাৎ আমরা যখন কোনো কাগজ প্রিন্ট করি, প্রিন্ট করার সময় আমাদেরকে আমরা দোকান থেকে যে কাগজগুলো নিয়ে আসি এগুলোর একটা সাইজ আছে। ওই সাইজটার মধ্যে যে সাইজগুলো সবচেয়ে বেশি ব্যবহৃত হয় সেটি হচ্ছে যেমন লিগ্যাল সাইজ, তারপরে এখানে A4 সাইজটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। আমরা যদি A4 এর মধ্যে ক্লিক করি, দেখুন আমাদের এই পেজটার একটা সাইজ হয়ে গিয়েছে। এটা আমরা যে মার্কেট থেকে যে কাগজ কিনি A4 সাইজ, ওই কাগজটার সাইজে এই সাইজটা হয়ে গেছে। যদিও আমাদের এখানে জুম আউট করে রাখার কারণে ছোট দেখা যাচ্ছে, আমি যদি বড় করি জুম ইন তাহলে আরো বড় হয়ে যাবে, কিন্তু সেটা কথা নয়। কথা হচ্ছে এখানে যে সাইজটা আমি দেব সে সাইজটাই এখানে হয়ে থাকবে, চাই স্ক্রিনের মধ্যে বড় দেখা যাক চাই ছোট দেখা যাক, এতে কোনো সমস্যা নেই। তাহলে আমরা 3টা জিনিস পূরণ করলাম। 1 নাম্বার মার্জিন দিলাম, ওরিয়েন্টেশন দিলাম, তারপর আমরা সাইজ দিলাম। এইবার আমরা চলে যাব আমাদের হোম মেনুতে। হোম মেনুতে গিয়ে আমরা এবার আমাদের কাজ শুরু করব। প্রথমে আমরা কোনো একটা লেখা এখানে লিখি, আমরা এখানে এখন কিছু একটা লিখবো। আমি যদি এখানে লিখি বাংলাদেশ, বাংলাদেশ লিখলাম। লেখার পর আমাদের প্রথম কাজ হবে এটাকে, এই যে এখানে একটা ঘর দেখতে পাচ্ছেন, এটা হলো ফন্ট। ফন্ট নির্ধারণ করার জন্য আমরা এখান থেকে এই লেখাটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এবার যদি আমরা অ্যারো বাটনে যাই, এখন এখানে মাউস ওভার করলে যে কোনো লেখার উপরে, যে কোনো ফন্টের উপরে আমি মাউস ওভার করছি, ঠিক ওই লেখাটা হয়ে যাচ্ছে, ওই কালারটা হয়ে যাচ্ছে, ওই ডিজাইনটা হয়ে যাচ্ছে। দেখুন আমাদের ডিজাইন কিন্তু পরিবর্তন হচ্ছে। এই ফন্ট স্টাইল, এই ফন্ট স্টাইলের মধ্যে আমি যদি এই স্টাইলটা রাখি বা এই স্টাইলটা এখানে রাখি তাহলে এটি এখানে সিলেক্ট হয়ে যাবে। এরপর আসুন আমরা ফন্টটাকে কিভাবে বড় ছোট করতে পারি। এই যে এখানে 12 লেখা আছে, এখানে ডান পাশে একটি অ্যারো আছে, অ্যারোর মধ্যে ক্লিক করলে এখানে ডিফল্ট ভাবে আমাদের একটা সাইজ দেওয়া আছে। তো যদি আমরা এখানে 72 দিই তা 72 হচ্ছে। এরপরে আমরা যদি 28-এর মধ্যে দিই তাহলে 28, সাইজ যতটুকু বড় হয় অতটুকু হচ্ছে। এই সর্বোচ্চ এখানে 72 পর্যন্ত, 72-এর চেয়ে বড় নাই। তো আমরা যদি এখন এই লেখাটাকে আরো বড় করতে চাই, অর্থাৎ আমাদের 72 পর্যন্ত হবে না, আরো বড় করতে চাই, তাহলে এই সাইডে 2টা এ আছে, অর্থাৎ এখানে বড় এ একটা আছে আর একটা ছোট এ আছে। তো আমরা যদি বড় এর মধ্যে ক্লিক করি তাহলে লেখা আরো বড় হচ্ছে। এভাবে বড় হতে হতে আমাদের কিন্তু ডিফল্ট সাইজ ছিল 72 পর্যন্ত, এখন কিন্তু আরো বেশি হচ্ছে। অর্থাৎ আমরা যদি 72-এর চেয়ে বেশি দিতে চাই এই লেখাটাকে, তাহলে আমরা এখানে এই এ বাটনে ক্লিক করব। যদি ছোট করতে চাই তাহলে এখানে ছোট এতে আমরা ক্লিক করি। সাধারণত এই দুইটাই বেশি ব্যবহৃত হয়। তো আমরা এই লেখাটাকে এখান থেকে আমরা লেখার সাইজ ঠিক করে দিব। এরপর আসুন আমাদের এই লেখাটার মধ্যে পুরো লেখা জুড়ে সবগুলো কিন্তু ছোট হাতের লেখা দেখা যাচ্ছে। তো আমরা যদি এই লেখাটাকে এই ছোট হাতের চাচ্ছি না, আমরা বড় হাতের চাচ্ছি, সবগুলো বড় হাতের চাচ্ছি, তাহলে আমরা কি করতে হবে, এই যে এখানে বড় হাতের এ এবং ছোট হাতের এ লেখা আছে, এখানে পাশে একটা অ্যারো বাটন আছে। এই অ্যারো বাটন আমি যদি একটু জুম করে দেখাই আপনাদেরকে, এই এখানে বড় হাতের এ, এটা হলো ছোট হাতের এ। যদি আমরা এখানে এই লেখাটার মধ্যে পুরো লেখার সমস্ত লেখাকে আমরা বড় হাতের করতে চাই, তাহলে আমরা এই জায়গায় ক্লিক করব, এই অ্যারো বাটনে ক্লিক করার পর আমরা আপার কেস দিয়ে দেওয়ার সাথে সাথে আমাদের লেখাগুলো বড় হাতের হয়ে গিয়েছে। এরপরে আমরা যদি চাই না আমরা এরকম করব না,
আমরা কি করব, আমাদের সেন্টেন্সের প্রথম শব্দটি আমাদের কি থাকবে, বড় হাতের থাকবে, বাকি সবগুলো ছোট হাতের থাকবে। তাহলে আমরা এই আবার এখানে গিয়ে এই সেন্টেন্স এখানে আমরা ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথে দেখুন আমাদের এখানে সেন্টেন্সের শুধুমাত্র প্রথম অক্ষরটি এটি মাত্র বড় হয়ে গিয়েছে, দেখুন এটি বড় হাতের হয়ে গিয়েছে, আর বাকি পুরো লাইন জুড়ে সবগুলো কিন্তু ছোট হাতের। এরপর আমরা যদি চাই না, আমরা এমন করতে চাই না, আমরা এখানে উদাহরণস্বরূপ আমি যদি লিখি এখানে, তো আমরা যদি পুরো লেখাটাকে সিলেক্ট করে এই অ্যারো বাটনে ক্লিক করে আমরা যদি এখানে ক্যাপিটালাইজড করে দেই, তাহলে কিন্তু দেখুন আমাদের প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষরটি বড় হাতের হয়ে গিয়েছে। দেখুন প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষরটি বড় হাতের হয়ে গিয়েছে। দেখুন এই বাংলাদেশের বি বড় হাতের হয়ে গিয়েছে, ইজের আই বড় হাতের হয়ে গিয়েছে, এ বড় হাতের, তারপরে বিউটিফুলের বি বড় হাতের হয়ে গিয়েছে, কান্ট্রির সি বড় হাতের হয়ে গিয়েছে। বাকি সবগুলো কিন্তু আমাদের ছোট হাতের, ওয়ার্ডের অন্য অক্ষরগুলো আমাদের ছোট হাতের। তো আমরা যদি চাই না, আমরা এমনটা নয়, আমরা আচ্ছা লেখাগুলো কেটে দেই। আমরা এই লেখাগুলোকে কি করতে চাই, আমরা প্রথম অক্ষরটি ছোট হাতের চাইতেছি, তাহলে এভাবে আমরা ক্লিক করে দিব। তাহলে পুরা সেন্টেন্সের পুরা সব অক্ষর, ওয়ার্ডের সমস্ত অক্ষরগুলো কি বড় হাতের হয়ে গিয়েছে, শুধু প্রথমটা ছোট হাতের হয়ে গিয়েছে। সাধারণত এই জিনিসটা ব্যবহার আমাদের সচরাচর হয় না। তো আমরা এখানে যে জিনিসটা সচরাচর হয় সেটা হচ্ছে সেন্টেন্স অথবা ক্যাপিটালাইজ, এই দুইটা ব্যবহৃত হয় বেশি। তো আমরা এটাকে ইউজ করবো এখানে। এখন আমরা আমাদের লেখাটাকে কালার দেব। তো কালার দেওয়ার সময় আমাদের প্রথম কাজ হবে, আমরা লেখাটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এই যে এখানে এ দেখতে পাচ্ছেন, এই এর পাশে একটি অ্যারো বাটন আছে, এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের এখানে অনেকগুলো কালার শো করছে। এখান থেকে যে কোনো কালার আমরা চাইলে দিয়ে দিতে পারবো। এখান থেকে চাইলে এই কালার দিয়ে দিতে পারবো, চাইলে আমি এই কালারটা দিয়ে দিতে পারবো। এটা কিন্তু আমাদের টেক্সটের কালার। হ্যাঁ, চাইলে এখান থেকে এই কালারটাও দিয়ে দিতে পারি, চাইলে এখান থেকে আবার ব্ল্যাক করে দিতে পারি। যেই কালার আপনার পছন্দ ঠিক ওই কালার দিয়ে দিবেন। এরপরের অপশন হচ্ছে আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দেব। ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার জন্য দুইটা অপশন এখানে আছে, এই একটা অপশন আছে, এই আরেকটি অপশন আছে। কোনটা কি কাজে লাগে দেখুন, আমরা যদি এই জিনিসটা সিলেক্ট করি এবং এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা দেই, তাহলে আমাদের লেখা যতটুকু ঠিক ততটুকু পরিমাণ ব্যাকগ্রাউন্ড আমাদের কালার হয়ে গিয়েছে, কিন্তু পুরা লাইন জুড়ে কিন্তু কালার হয়নি। তো আমরা এখানে যদি কালার না চাই তাহলে নান কালারের মধ্যে ক্লিক করব। আমরা এখান থেকে এই যে নো কালারের মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর এবার আমরা যদি চাই যে আমাদের পুরো লেফট থেকে রাইট পর্যন্ত পুরা লাইনের ব্যাকগ্রাউন্ড কালার হবে, তাহলে আমরা কি করব, আবার এটাকে সিলেক্ট করব। এরপরে আমরা এই অপশনটার পাশে যে অ্যারো বাটন আছে এটাতে ক্লিক করব। এখানে আবার কালার চলে এসেছে। যদি এই কালারটা দিই তাহলে দেখুন এখন কিন্তু আমাদের শুধু লেখার পিছনে ব্যাকগ্রাউন্ড কালার হয়নি, এখন কিন্তু লেফট থেকে রাইট পর্যন্ত ফুল কালার হয়ে গিয়েছে। এবার আসুন আমরা যদি এটাকে এই লেখাটাকে আমরা আরো ডিজাইন দিতে চাই, তাহলে আমাদের এখানে এই যে এই বাটনের এই জায়গাতে ক্লিক করলে কিছু ডিফল্ট ভাবে কিছু ডিজাইন এখানে সেট করে দেওয়া হয়েছে। আপনি চাইলে এগুলো ইউজ করতে পারেন, আমি এগুলো আপাতত ইউজ করছি না। এরপরে আসেন যে অপশনটা আসছে আমাদের, এই যে এক্স এর উপরে একটা ছোট টু আর একটা এক্স এর নিচে একটা ছোট টু, অর্থাৎ আমরা বাংলাদেশ লিখলাম, বাংলাদেশের পরে যদি আমরা লিখি বিডি, তো আমরা চাচ্ছি যে কি এই বিডিটা এই যে এখানে এক্স এর উপরে ছোট করে টু আছে, এই বাংলাদেশের উপরে ছোট করে চলে যাবে। তাহলে আমরা এই এক্স এর মধ্যে ক্লিক করার সাথে সাথে দেখবেন বিডিটা একটু উপরে ছোট করে চলে আসছে। আর যদি আমরা নিচে দিতে চাই না, আমরা উপরে চাই না, এটা আমরা নিচে দিব, তাহলে আমাদের সুন্দর লাগবে। তাহলে আমরা এক্স টু এই পাশেরটা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমাদের লেখা বিডি লেখাটা নিচে চলে আসছে। এরপরে আসুন, অনেক সময় আমরা বিভিন্ন প্রোডাক্টের প্রাইস নির্ধারণ করার দরকার হয়। তো আমরা যদি এখানে আমাদের রেগুলার প্রাইস হিসেবে 600 টাকা লিখি এবং আমরা অফার প্রাইস হিসেবে 450 টাকা লিখি, তাহলে আমরা এখানে কিভাবে করতে হবে,
এই রেগুলার প্রাইসের উপরে ড্র্যাগ করে এটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এখানে এসে এ বি এটাতে ক্লিক করলে আমাদের রেগুলার প্রাইসটা কি হয়ে গেল, আমাদের কেটে গেল। অর্থাৎ অর্থাৎ ক্রেতা দেখলে এখানে বুঝতে পারবে যে 600 টাকা আমাদের রেগুলার প্রাইস ছিল এবং আমাদের অফার প্রাইস হলো 450 টাকা। তো এভাবে আমরা প্রোডাক্টের প্রাইস নির্ধারণ করতে পারবো। কন্ট্রোল জেড দিয়ে আমরা ব্যাগে চলে গেলাম। এবার আসুন, এরপরে যে অপশনটি রয়েছে আন্ডারলাইন, অর্থাৎ আমরা এই লেখাটার নিচে একটা দাগ দিতে চাই। তো আমরা এখানে আন্ডারলাইনে ক্লিক করার সাথে সাথে নিচে কিন্তু একটা চিকন করে একটা আন্ডারলাইন চলে আসছে। আমরা যদি এটাকে আরো মোটা চাই, তাহলে অন্য কোনো ডিজাইন চাই, তাহলে আমরা এইখানে ক্লিক করার সাথে সাথে আমাদের এখানে অনেকগুলো আন্ডারলাইন ডিজাইন, এখানে ডট ডট আছে, তারপরে এখানে এই ডিজাইনটা আছে। আপনার যেই ডিজাইন পছন্দ আপনি আন্ডারলাইন সেটা হিসেবে দিতে পারেন, অথবা আপনি যদি ডাবল লাইন ক্লিক করেন তাহলে এখানে আন্ডারলাইন ডাবল হয়ে গিয়েছে। আপনি চাইলে এখন যদি আপনি চান যে না আমি আন্ডারলাইন চাই না, তাহলে আপনি এইখানে গিয়ে ইউ বাটনে আরেকবার প্রেস করলে আপনার এই আন্ডারলাইনটা চলে যাবে। এরপরে আসুন, তারপরেরটা হলো ইটালিক, অর্থাৎ এই আই বাটনে ক্লিক করার সাথে সাথে আমাদের লেখাটা বাঁকা হয়ে গিয়েছে। দেখুন, আবার যদি আমরা চাই যে না আমরা বাঁকা করব না, তাহলে আবার আই বাটনে ক্লিক করুন সিলেক্ট করে, তাহলে আমাদের আন্ডারলাইনটা ইটালিক ফন্টটা চলে গিয়েছে। এরপরে আমরা যদি চাই আমাদের লেখাটা খুব চিকন হয়ে আছে, আমরা এটাকে মোটা করব, তাহলে আমরা বোল্ডের মধ্যে ক্লিক করব। সিলেক্ট করার পর লেখাকে সিলেক্ট করতে হবে প্রত্যেকটা কাজে। সিলেক্ট করে তারপরে আমরা বি বাটনে ক্লিক করার সাথে সাথে দেখুন আমাদের লেখাটা বোল্ড হয়ে গিয়েছে, মোটা হয়ে গিয়েছে। যদি বোল্ড হওয়াটা আমরা না চাই, তাহলে আমরা এই লেখাটাকে আবার সিলেক্ট করে আবার বি বাটনে ক্লিক করার সাথে সাথে আমাদের বোল্ড চলে গিয়ে এটাই সিঙ্গেল হয়ে গিয়েছে। এইবার আসুন আমরা এই লেখাটাকে কিভাবে আমরা সেভ করব। সেভ করার জন্য আমাদের প্রথমে চলে যেতে হবে এখানে ফাইল মেনুতে। ফাইল মেনুতে যাওয়ার পর এখানে সেভ অপশন আছে, সেভ অপশনে ক্লিক করব। সেভ অপশনে ক্লিক করার পর আমাদের এখানে ব্রাউজার আইকন এসেছে। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আমরা আমাদের কম্পিউটারে চলে যাব। এখন আমরা যে কোনো একটা ফাইল অথবা যে কোনো একটা ফোল্ডার এখান থেকে সিলেক্ট করে দিব। এখান থেকে যে কোনো একটা ফোল্ডার সিলেক্ট করতে পারি। আমি আপাতত ডেস্কটপের মধ্যে সিলেক্ট করব, কোনো ফোল্ডার সিলেক্ট করলাম না। দ্বিতীয় নাম্বার, 1 নম্বর আমরা লোকেশন দেখিয়ে দেব, এই ডেস্কটপের মধ্যে আমরা সেভ করব। দ্বিতীয় নাম্বার কাজ হলো আমরা এখানে ফাইলের একটা নাম দেব। আমি যদি দেখি এখানে এমদাদ ফার্স্ট ডকুমেন্ট, এখানে আরেকটা অপশন আছে 3 নাম্বার। 3টা কাজ, লোকেশন দেখাই দিতে হবে, ফাইল এর নাম লিখতে হবে, 3 নাম্বার হলো এখানে ফাইল টাইপ দিতে হবে। আপনি যদি পিডিএফ হিসেবে সেভ করতে চান তাও পারেন, কিন্তু আমরা আপাতত পিডিএফ হিসেবে দেব না, আমরা এখানে ওয়ার্ড ডকুমেন্ট হিসেবে দেবো, যেহেতু আমাদের আরো কাজ বাকি আছে। তাহলে আমরা এখানে সেভে ক্লিক করার সাথে সাথে আমাদের এই ফাইলটি ডেস্কটপের মধ্যে সেভ হয়ে গিয়েছে। আমরা যদি এখন পেছনে যাই, একটু মিনিমাইজ করি, দেখি দেখুন আমাদের এই ডেস্কটপের মধ্যে কিন্তু আইকনটা চলে এসেছে, এই ফাইল আইকনটা। এখন যদি আমরা এখান থেকে কেটে দিই, কেটে দিয়ে আবার আমাদের এই ফাইলটাতে এখন ঢুকি, দেখুন আমাদের পেজটা ওপেন হয়ে গিয়েছে এবং পেজটা আমাদের দেখা যাচ্ছে শো। এরপরে আসুন এখন আমরা দেখাবো সেভ এস, অর্থাৎ এখানে আমাদের এই ফাইলে যদি আমরা যাই তাহলে সেভ এস, সেভ এসে ক্লিক করার সাথে সাথে আমরা এখানে আগের মতো আবার ব্রাউজার দেখাচ্ছে। অর্থাৎ আমরা এখানে যদি আরেকটি ফাইল সেভ করতে চাই তাহলে একই নামে আরেকটি ফাইল কিন্তু সেভ হবে না। আমরা এখানে যদি দেই 01, তাহলে আমাদের এই ডেস্কটপের মধ্যে আরেকটি ফাইল সেভ হয়ে যাবে। তো আমি যদি এখানে সেভ দিয়ে দেই, দেখুন আমাদের এখানে কিন্তু আগে লেখা ছিল 01 ছিল না, অর্থাৎ প্রথম পেজটি ছিল এখানে, এখন দ্বিতীয় পেজটি চলে এসেছে। প্রথম পেজটি আমাদের এখানে এখন নাই, আমরা দ্বিতীয় পেজে চলে এসেছি। এখন যদি আমরা কোনো কিছু লিখি, আমরা দ্বিতীয় লাইনের মধ্যে যদি লিখি আমরা আসেম, হ্যাঁ, তাহলে এরপরে যদি আমরা সেভ দেই, সেভ দেওয়ার পরে আমাদের এই সেভটা দ্বিতীয় নামটা এটা কিন্তু আমাদের এই প্রথম ফাইলের মধ্যে থাকবে না, এটা থাকবে দ্বিতীয়। অর্থাৎ আমরা যেই এখানে যে লেখাটা থাকবে, যে পেজের মধ্যে থাকবো ওই পেজের মধ্যেই সেভ হবে আমাদের লেখাটি। সবাই বেশি বেশি প্র্যাকটিস করবেন, কারণ প্র্যাকটিস না করলে আমাদের এই টুলসগুলোর উপরে দক্ষতা অর্জন হবে না। আমরা বেশি বেশি প্র্যাকটিস করার চেষ্টা করব।
তো আজকের ক্লাস এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।